দয়া করে একটিবার বর্দার সঙ্গে দেখা করে দেন নায়েব মশাই। বেশিক্ষণ সময় আমি নেব না, শুধু কথা বলে। অসম্ভব। কর্তা বাবুর নাওয়া খাওয়ার সময় পর্যন্ত হচ্ছে না, সামনেই লাটের কিস্তি। তাহলে কি উপায় হবে বলো? আজ দুদিন আমরা উপবাস, উপায় থাকলে এই অসুস্থ শরীর নেই আমি বর্দাকে বিরক্ত করতে আসতাম না। নায়েব এভাবে ভিক্ষে করে আর কতদিন চালাবেন মশাই? নায়েব মশাই, ছেলে বিক্রি করে নিলেন 40,000 টাকা, মেয়ের বিয়ের সময়ও বৌরানী নগদ 5,000 টাকা দিয়েছেন, তারপর মাসে মাসে তো নিচ্ছে নেই। কিন্তু মানুষের দেবার তো একটা সীমা আছে নাকি? কি করবো বলো, সবই হচ্ছে অদৃষ্ট। নইলে এই ভোলার ছেলের সঙ্গে ব্যবসা আরম্ভ করলাম, কারবার ফেল পড়ে গেল। আর সেই ভোলা সেন কোটিপতি, আর আমি একটা লক্ষ্মী ছাড়া পথের ভিখিরি। আপনার দারিদ্র ভগবান নিজে এসেও কোনোদিন ঘোচাতে পারবেন না। ছেলেগুলো আপনার মানুষ হয়নি। আরে মশাই, মানুষ তো কুলিগিরি করেও বাঁচতে চায়। চেষ্টা তো ওরা করছে, চেষ্টা করছে। আসলে ছেলে দুটো অপদার্থ কুরের বাদশা, পারে খালি লম্বা বুকুনি ঝাড়তে, আর কাজের বেলায় কাঁচকলা, বুঝলেন নায়েব মশাই? নইলে দুনিয়ায় এত লোক চাকরি পাচ্ছে আর ওরা পাচ্ছে না। কচি, আমার কচি কি করছে? সে কি ওদের মতো? বাপের বিরাট সম্পত্তি, চাকরি করবার কোনো প্রয়োজন নেই। অথচ দেখুন, বসে না খেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের চাকরি নিয়েছে। আর ওই ছেলে যদি আপনার কাছে থাকতো, আপনি কি তাকে মানুষ করতে পারতেন মশাই? তা অবশ্য ঠিক। আচ্ছা, কচির ঠিকানাটা আমায় একটু দেবেন? না, ঠিকানা দেওয়া সম্ভব নয়। নায়েব মশাই? না, বৌরানী আর কর্তা বাবু দুজনই আমাকে কড়া হুকুম দিয়েছেন, খোকা বাবুর ঠিকানা যেন আপনাদেরকে না জানানো হয়। কিছু নায়েব মশাই। তাছাড়া এখন কি আপনি ছেলের সামনে মুখ দেখাতে পারবেন? সে যখন শুনবে মদের খরচ জোগাতে গিয়ে নিজের ছেলেকে আপনি 40,000 টাকায় বিক্রি করেছেন। না না নায়েব মশাই, না, আপনার কথা সত্য নয়। কচিকে বিক্রি করে যে টাকা আমি পেয়েছিলাম, সমস্ত টাকাই এই ভোলা সেন আমাকে ঠকিয়ে নিয়ে গেছে। যা বাবা, বেশ বলেছেন। আর একটি কথাও বলবেন না। কিন্তু ভোলা সেন, ভোলা বাবু শুধু বিরাট ধনী নন, আমাদের ছোট বাবুর শ্বশুর। আর তার সম্বন্ধে সব কুৎসিত মন্তব্য করলে লোকে আপনাকে বলবে ছাগল, বুঝলেন? কচির বিয়ে দিয়েছেন? হ্যাঁ, ভোলা বাবু নগদ দিয়েছেন 1 লক্ষ টাকা, একখানা বিরাট বাড়ি, আর গয়নাগাটি যা দিয়েছে তার কোনো হিসাবেই নেই। কচির বিয়ে হলো, অথচ বর্দি আমাকে একটিবারও জানালো না। আপনাকে জানাবেন কেন? আপনাকে জানাবার প্রয়োজনটা কি শুনি? ছোট বাবুর কাছে কি পরিচয় দেবেন আপনি? এই লক্ষ্মী ছাড়া চেহারা নিয়ে বিয়ে বাড়িতে এলে কর্তা বাবুর মাথাটা হ্যাট হয়ে যাবে না? আর সঙ্গে কথা বলছো মহেতোষ? আমি বর্দা, আমি। কখন এসেছো? অনেকক্ষণ হলো। শুধু বলছেন যে কর্তা বাবুর সঙ্গে আমাকে দেখাটা করিয়ে দিন। কি ব্যাপার কান্তি? আগে কিছু টাকা না হলে বর্দা। অসম্ভব। কিন্তু বর্দা, সামনে আমার লাটের কিস্তি, তাছাড়া অনেক টাকার দরকার। তাছাড়া টাকা থাকলেও তোমাকে আমি দিতাম না। বর্দা, আমার বড় অভাব বর্দা। দিনান্তে একবেলা খাবার জুটছে না, শরীর ভেঙে যাচ্ছে, অথচ এই ফুটা ঔষধ আমি খেতে পাচ্ছি না। পরনে নেই একখানা আস্ত কাপড়। নেই কেন? সে দোষ কার?
তোমার বাবা তো বিষয় আশয় কম রেখে যাননি। তুমি এমনি লক্ষ্মী ছাড়া বাউন্ডারে বাপ পিতামহের সম্পত্তি তো খোয়ালেই আমার দেওয়া 40,000 টাকাও তুমি উড়িয়ে দিলে। আবার বলছিলেন হ্যাঁ। যে কচির বিয়ের খবরটা উনাকে জানানো হয়নি কেন? তোমাকে জানাতে হবে এমন কোন কথা তো ছিল না। তা ছিল না বর্দার। আত্মীয় হিসাবে আত্মীয় আত্মীয় যদি আত্মীয়ের মতো হয় তাকে আমি মাথায় করে রাখবো। কিন্তু তুমি এমনই লক্ষ্মী ছাড়া বাদর, তোমাকে আমি আত্মীয় বলে পরিচয় দেই না। বর্দা বহুবার বহুবার তোমাকে আমি সাহায্য করেছি। শুধু আমি নই, সরজুর কাছ থেকে অনেক টাকা তুমি নিয়েছো। আমি কি দাম ছত্র করে বসেছি? হাত পেতে দাঁড়ালে বান্ডার উজাড় করে দেব। আমি কচিকে বিক্রি করে পেয়েছিলাম 40,000 টাকা, কিন্তু আপনি কচিকে বিক্রি করে পেয়েছেন 2 লক্ষ টাকা। কি বললে তুমি? কচিকে আমি মেয়ের বাপের কাছে 2 লক্ষ টাকা আপনি বিক্রি করে দিয়েছেন। অভাবের তাড়নায় আমি ছেলে বিক্রি করেছিলাম, কিন্তু আপনি বিক্রি করেছেন কিসের লোভে? গর্ব নেই ছেলে বিক্রি নয়, লুচ্ছের আড়াল দিয়ে এড়িয়ে যাও এখান থেকে। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বর্দা চুপ চুপ ছোট লোক, এখনই বেরিয়ে যা বলছি, নইলে দারোয়ান দিয়ে ঘাট করে বাড়ি থেকে বার করে দেবো। নচ্চার পাঁচি চুচু কোথাকার। আপনি শুধু শুধু আমাকে এলি হারামজাদা। লজ্জা বলে কোনো বস্তুই কি ভগবান আপনাকে দেননি মশাই? যান মশাই, চলে যান এখান থেকে। ছোট লোক চামাক বলে কিনা আমি ছেলে বিক্রি করেছি? আমি কি তোর মতো ইতর? কোন মেয়ের বাপ যদি আমার ছেলের রূপে মুগ্ধ হয়ে লাখ টাকা যৌতুক দেয়, আমি কি তার ছেড়ে দেব? টাকায় কি আমাকে কামড়াচ্ছে? কি ব্যাপার বেয়াই মশাই? আরে, তার জন্য খুব উত্তেজিত মনে হচ্ছে। আসুন, আসুন, শুনুন বেয়াই মশাই, শুনুন, বেয়াই মশাই, শুনুন। ওই লোচ্চার বলছে আমি নাকি অরুণকে আপনার কাছে বিক্রি করে দিয়েছি। শালা নচ্চার। আচ্ছা, কে ও লোকটা? ওকে তো আমি চিনতেই পারলাম না। পারবেন না ভোলা বাবু, এখন আপনি আমাকে চিনতে পারবেন না। তার মানে তুমি আমাকে চেনো? শুধু চিনি নয়, আপনার কথা আমি জীবনেও ভুলবো না ভোলা বাবু। কি ব্যাপার বেয়াই মশাই? কে ও লোকটা? কান্তি চৌধুরী। কান্তি চৌধুরী? কান্তি, যার পয়সা একদিন রাস্তায় শিয়াল কুকুরে মাল খেয়েছে। সব আজকাল মালটাল চলে তো কান্তি নাকি? মাল চলবে বেয়াই মশাই, পেট ভরে দুটো খেতে পাচ্ছে না, আবার মাল খাবে? লক্ষ্মী ছাড়া বাদর কোথাকার। মরা মানুষকে চাবুক মারার মধ্যে কোনো কিছু তুলে দেবেন বাবু? আপনার এই ভাই ভুয়া সেন আমার মতো দিন বিক্রির 40,000 টাকা অক্লেশে মেরে দিয়ে সে আজ কোটিপতি হয়েছে। আমাকে দীক্ষা দেবার আগে ওকে দীক্ষা দিন, আর মুখে থুতু দিন, ওকে ঘৃণা করুন, তাহলে আমি বুঝবো আপনি একজন প্রকৃত জানি। আমি জানি দেবেন বাবু, ওর মুখে কেউ থুতু দেবে না, ওকে কেউ ঘৃণা করবে না, কারণ ওরা ধনী, ওরা বড় লোক, সমাজের উচ্চ তলার মানুষ। কিন্তু যত অপরাধ এই গরিবদের, হতভাগা দিন দরিদ্রের পেটে নেই ভাত, বড় বড় বাত। কাউন্টারটাকে আমি জুতে নি। আপনি তো জানেন বেয়াই মশাই, এই শালা মদের বোতল নিয়ে প্রতিদিন অফিসে যেত, বুঝলেন? আমি একবার ভেতরে যাই কর্তা বাবু, লোকটা আবার বৌরানীকে ভাওতা দিয়ে যেন টাকা পয়সা না নিয়ে যায়। শোনো বৈদ্যুৎ, আগে সরজুকে তুমি মানা করে দেবে, ওকে যেন একটি পয়সাও না দে।
আর অরুণের ঠিকানাটাও নয়, বুঝলে? ঠিক আছে। যাও। বাদি ভাই বেমা সাহেব, হ্যাঁ বলুন। মিলিত অরুণের কাছে যাওয়ার জন্য ছটফট করছে, আচ্ছা। অথচ আমি তোকে পৌঁছে দেবো সেই সময়টুকু আমার নেই। তাহলে এখানে নিয়ে আসুন, আমরাই না হয় পাঠাবার ব্যবস্থা করি। কথা কি জানেন বেমা সাহেব, ও পারাবাই একদম পছন্দ ও, করে আচ্ছা, না, আচ্ছা। আই মিন লাইক করে না। ঠিক আছে, দেখা যাক কি করা যায়। চলুন বেয়াই মশাই, আপনার বিয়ানের সঙ্গে পরামর্শ করে দেখি কি করা যায়। ঠিক আছে, ঠিক আছে, চলুন। কিন্তু হ্যাঁ বেয়াই মশাই, বলেন। আপনি কিন্তু এবারও ভুল করেছেন। বেআইন সাহেবাকে আনেননি কিন্তু আমাদের নিশ্চয়ই বাড়ি। আগামী তারিখে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা ঠিক করে আছে, দেব। চলুন খেতে খেতে হ্যাঁ, আলোচনা চলুন করবো। চলুন চলুন, দেখা যাক এই বিষয়ে আমাদের চেয়ে এই বিষয়ে আর সব বেশি। হ্যাঁ, ওরা তো বেশি। দেখাও আলো এই নিঠুর ভগবান, আলো দেখাও দেখাও আলো এই নিঠুর ভগবান। ছোট কিছু জোগাড় করতে পারলে মা? না বাবা, 3-4 জায়গায় আমি গেলাম, কিন্তু কিছুই জুটলো না। আমি তাহলে খাবো কি মা? খিদে যে আমার নাড়ি বুড়ি ফেটে যাচ্ছে, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মানে তোর বাবা বড়দির বাড়িতে গেছেন, যদি কিছু পাই। না মা, ওরা আর আমাদের সাহায্য করবে না। সতু, যেবার তুমি আমাকে নিয়ে গেছিলে, তোমার বড় মা তো বলেই দিয়েছে আর কোনোদিন আমাদের এখানে আসিস না। সেই কথা আমি এখনো বলিনি মা। তবু তোর বাবা যখন গেছে, দেখিস দেখিস তুই একেবারে শুধু হাতে ফিরে আসবে না। দুদিন শুধু জল খেয়ে কাটিয়েছি মা, আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মা, মা, এই যে মা, এর মধ্যে 3-4 দিন চাল ডাল আছে, 70 জনের রুটি এনেছি একটা, আর এই ধরে 100 টাকা। এ টাকা তুই কোথায় পেলি? রোজগার করেছি। রোজগার করেছিস? হ্যাঁ মা, টাকা পয়সা পথে ঘাটে ছড়িয়ে আছে, শুধু হাতে করে তুলে নেওয়ার রাস্তা। একটা মারোয়ারের কাছে এই পিতলের গিলটি করা মলটা শোনা বলে চালিয়ে এলাম। দেব? আমার চেহারা দেখে এটা ভাবলো নিশ্চয়ই বড় লোকের ছেলে, মায়ের বাক্স ভেঙে গয়না নিয়ে এসেছে। মানুষকে ধাপ্পা দিয়ে তুই? ধাপ্পা দিয়ে নয় মা, বুদ্ধি কাটিয়ে। চুপ কর কুলঙ্গা। মা, মানুষ ঠকানো পয়সায় আমার কোনো প্রয়োজন নেই। মা, না, তোর মতো জোচ্চোর জালিয়াতের মা আমি নই। তুই আমাকে মা বলে ডাকবি না। ছি 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 ছি, এই আমার সন্তান। আমরা কিছু করলেই দোষ, আর ওরা যায়নির মাথায় জুতো পরে লাখ লাখ মানুষকে ঠকাচ্ছে, তারা কি মা? বিদেশি ঔষধে ভেজাল করে, চালে তেলে ভেজাল দিয়ে লাখ লাখ টাকা কামাচ্ছে, তারা কি মা? কোনো কথাই আমি তোর শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। এই বাড়ি থেকে তুই বেরিয়ে যা। এই বাড়িতে তুই আর কোনো দিন ঢুকবি না। এখনো ভেবে দেখো মা, 1 বছরের বাড়ি ভাড়া বাকি, বাড়িওয়ালা যে কোনো মুহূর্তে ধার ধরে পথে বের করে দেবে। তাই দিক। অন্তত টাকাটা তুমি রাখো মা, আমি না হয় চলেই যাচ্ছি। নাও ধর। না, তুই দূর হ। তোর ওই বাপের টাকা আমি চাই না। বেশ, আমি চলেই যাচ্ছি মা। বড়দা, রুটিটা আমায় দাও না বড়দা, তো বড্ড খিদে পেয়েছে আমার। আমি ভাই, এই দে ভাই।
অশোক, আমার বিশ্বাস এইভাবে তোরা ব্যর্থ করে দিবি। চোর গুন্ডা জালিয়াত বদমাশ হওয়ার জন্যই কি আমি ধরে ধরে ভিক্ষা করে তোদেরকে লেখাপড়া শিখিয়েছিলাম? এই জচ্চুরির জন্যই কি বুকের রক্ত আমি সহস্র ধারায় জড়িয়েছিলাম? যা, দূর হয়ে যা হতভাগা, আমার সামনে থেকে তুই দূর হয়ে যা। আমি চলে যাচ্ছি মা। শুধু দুঃখ হইল এই উপসী ছেলেটার মুখ থেকে তুমি খাবার কেড়ে রে মা, খাবার কেড়ে রে। বেশ করেছো মা, বেশ করেছো। মায়ের উপযুক্ত কাজে তুমি করেছো মা, মায়ের উপযুক্ত কাজে তুমি করেছো। তুমি চলে যাচ্ছ বড়দা? রে হারিস তো, হারিস তো, তুইও চলে আয়। এই রাক্ষসী তোদের বাঁচতে দেবে না রে শত, এই রাক্ষসী তোদের বাঁচতে দেবে না। নরকের অথল অন্ধকার পথ ওই পথেই চলবো আমি। কারো স্বীকৃতি বাক্যে আমার পেট ভরবে না। দুনিয়া মানুষ জাল জুত চুরি করে টুপাস কামিয়ে নিচ্ছে, আমিও বা পরে পরে মার খাবো কেন? আমিও বাঁচতে চাই, যেমন করেই হোক আমারও আছে বেঁচে থাকার অধিকার, বেঁচে থাকার অধিকার, থাকার অধিকার। মা, মেজদাদা চলে যাচ্ছে। যাক, অমন কুসন্তান থাকার চেয়ে না থাকা ঢের ভালো। বাবা, বাবা কিছু পেলে বাবা? আচ্ছা, কি বললে বর্দি? তার সঙ্গে দেখা হয়নি? জামাই বাবু আমাকে আমাকে যাইছে তাই অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছে। কি বলছো তুমি? জামাই বাবু তোমাকে অপমান করলেন? ভোলা সেনের মেয়ের সঙ্গে কচির ওরা বিয়ে দিয়েছে। কোন ভোলা সেন? যে জচ্ছর জালিয়াত আবার আবার 40,000 টাকা মেরে দিয়েছিল, যে আজ কোটিপতি। ঔষধের কারখানা থেকে শুরু করে কয়েকটি নামী প্রতিষ্ঠানের মালিক হয়েছে ওই ভোলা সেন। কচি, আমার কচির বিয়ে হলো আর আমরা একবার জানতেও পারলাম না। আরে এ কথা বলতে গিয়ে তো আমি অপমানিত হলাম। দোষ তো ওদের নয়, দোষ তোমার। কিন্তু সাবিত্রী, আগে যদি আমি জানতে পারতাম টাকা নিয়ে শর্ত আরোপ করে তুমি আমার কচিকে বিক্রি করে দিয়েছো, ছেলে ছেলে আমি দিতাম না। লক্ষপতি ভোলা সেনের ওদের সাধ্য হতো না একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেয়। অপরাধ আমি স্বীকার করছিস বাবু। কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? দিন এই বুকটার মাঝে অনির্বাণ জ্বলছে রাবণের চিতা। আজও আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি কচি, আমার কচি ছোট্ট দুখানা হাত বাড়িয়ে দিয়ে আমার ডাকে, মা মা গো মা। সাবিত্রী, আমায় আমায়
আমায় তুমি অভিশাপ দাও সাবিত্রী, আমায় তুমি অভিশাপ দাও। সমস্ত অনর্থের মূলে রয়েছে আমি, আমার এই শৃঙ্খল জীবন। প্রথম জীবনে আমি ভাবিনি ভবিষ্যতের কথা, তাই তো আজও তার আমি জের টেনে চলেছি। দিন রাত ভগবানকে এত ডাকি, এত কাঁদি। বাবা মুক্তি দাও, মুক্তি দাও হে জগদীশ্বর, এই অক্ষমতার ঘানি থেকে আমাকে অব্যাহতি দাও। কিন্তু কিন্তু নিষ্ঠুর বিধাতার এতটুকু করুণা হয় না যে। এক বছর ধরে বাড়ি ভাড়া দেশ না কেন? বাড়ি ভাড়া দে, নইলে রাস্তায় রাতি মেরে বের করে দেবো। শালা হারামি, গালাগাল দিচ্ছে কেন বাবা? চুপ শালা, মুখের উপরে কথা বলিস, জুতিয়ে মুখ ভেঙে দিব। বাপের জমিদারি পেয়েছো, তাহলে মেরে তাড়াবো। সাবিত্রী, ছেলেরা বাড়িতে আসুক বাবা, কাল সকালে। ওসব রসের কথা ছাড়ো, এক্ষুনি বাড়ি দিতে হবে, নইলে ঘর ছেড়ে দাও। সারা ঘুরেল এক বছর ধরে, আজ না কাল, কাল না পরশু, ঘর ছেড়ে দাও। ঘর ছেড়ে দিয়ে আমরা কোথায় যাব বাবা? জাহান্নামে। কোথায় যাব আমরা? আমি বুলাশালের মতো বাড়ি বড় হলে এক বছর থাকতে নিয়েছে, আমার বাড়ি হলে 2 মাসে লাঠি মেরে বের করে দিলাম। ওই বস্তিটা কি ভোলা ছেড়েন? হ্যাঁ, ও কথা জানো না তুমি সম্বন্ধী? তাহলে তুমি এক কাজ করো, ভোলা বাবুকে বলো গিয়ে কান্তি চৌধুরী বিপদে পড়েছে। এলেন সারা বুলাশালের বড় কুটুম, ওইখানে বাড়া দে, নইলে গাড় ধরে বের করে দেব। তুমি একটিবার বলেই দেখো না বাবা। ওসব পেঁয়াজি ছাড়ো, বাবুর হুকুম, বাড়া না দিলে ঘর খালি করে দাও। কিন্তু এই রাতের বেলায় আমরা কোথায় যাব বাবা? আমি জানতে চাই সারা সরকার বাচ্চা, তুমি যাবে কি না? লোকের হাতে ছুরা, সারা বেরোবে কিনা? সব করে নইলে সব করে মুরগি জবাই করবো। আর কত দুঃখ দিতে চাও তুমি ঠাকুর, আর কত অপমান সইতে হবে। দয়া করো, দয়া করো। চলো, ওরা আমাদের মাথা গোজবার ঠাইটুকু কেড়ে নিতে চায়, কিন্তু গাছতলা তো কেড়ে নিতে পারবে না। তাই চলো সাবু, আমিও দেখতে যাই এই দুঃখের শেষ কোথায়, শেষ কোথায়। আমার নাম লালা ঘন্টা, আমার সাথে পেয়েছি। সরকার বাবু নাকি ভাড়া আদায় করতে পারছে না। বাবু বললে যা তো লালাই। আর দিন 10 থাকতে হবে মা। পাজিতে ওসব পাজি পুজি আমি মানি না। মানবত আমলের পচা কুসংস্কারকে আমি মনে প্রাণে ঘৃণা করি। পাজির নির্দেশে যদি আমাকে মানতে হবে, তাহলে আমাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছিলে কেন? তুই বুঝতে পারছিস না মা, যত সাহেবিয়ানে আমরা করি না কেন, আসলে আমরা তো হিন্দু।
হিন্দু আচার বিচার মানতে হবে বই কি? পুরুষ ঠাকুর বললেন ভাদ্র মাসে শ্বশুর বাড়ি যেতে নেই। আমি তো শ্বশুর বাড়িতে যাব না, আমি যাব অরুণের বাংলোয়। ওই অজপাড়া গায়ে গিয়ে আমি একটা দিনও থাকতে পারবো না। দেখুন, এটাই কি ছিন্নপত্রের সম্পাদক বিএন সেনের বাড়ি? হ্যাঁ, কি চাই? আগে আমি ছিন্নপত্রের সম্পাদক বিএন সেনের সঙ্গে একটু দেখা করতে চাই। বলুন, আমার নামে বিএন সেন। নমস্কার। দেখুন, আপনার সহকারী নিতাই গড়গড়ির কাছে একটা উপন্যাসের পাণ্ডুলিপি দিয়ে গিয়েছিলাম। উপন্যাস আপনার লেখা? আগে হ্যাঁ। আপনার নাম? আগে সুব্রত চৌধুরী। উপন্যাসটার নাম? মায়ের প্রাণ। আপনি নাম খুঁজে পেলেন না? যত সব পুরনো কাসন্দি হপলেস। দেখ মা, দেখ দেখ, শুধু শুধু বলি বাংলার সাহিত্যকে আজ বটতলা এসে দাঁড় করিয়েছি। আচ্ছা, এই বাজারের আলো বড়লাল থেকে রাস্তার ভিখারিগুলো পর্যন্ত কলম ধরতে শিখেছে। এইসব অর্পাদিনের দলে তো বাংলার সাহিত্যকে আজ বটতলা এসে দাঁড় করিয়েছে। রসই দীর্ঘ জ্ঞান নেই, নেই কোনো লৌকিকতা। যেন কোনো প্রকারের গল্প খাড়া করে দিলে উপন্যাস হয়ে গেল। আমার লেখাটা কিন্তু আপনার পত্রিকায় ছাপা হয়েছে। ছাপা হয়েছে, তবে বিরক্ত করতে আসছো কেন? লেখাটা বেরিয়েছে, তবে আমার নামে নয়, আপনার নামে। হ্যাঁ, তা হবে, কারণ এই সংখ্যাটা আমার পড়া হয়নি। কিন্তু এটা কি করে সম্ভব? উপন্যাসটা লিখলাম আমি, আর তা ছাপা হলো আপনার নামে। তোমার উপন্যাসের সঙ্গে আমার লেখাটা মিল আছে? মিল কি বলছেন? হুবহু এক, এমনকি পাত্রপত্রের নাম পর্যন্ত এক। হ্যাঁ, তা হবে। হবে নয়, তাই হয়েছে। কিন্তু এমন ভ্রান্তি হলো কি করে সেটাই আমি জানতে চাই। নাকি আমার লেখাটা আপনার নিজের নামে? তোমার বক্তব্য শেষ হয়ে থাকলে বিদেহ না, উপযুক্ত জবাব না নিয়ে আমি যাব না। হতে পারেন আপনি বিত্তশালী ধনবান, থাকতে পারে আপনার কোটি কোটি টাকা, কিন্তু একজন দরিদ্রের সাধনার ফল কোন অধিকারে ভোগ করবেন আপনি? তোমার জবাব দিতে হলে আদালতে যেতে হবে। না, আদালতে আমি যাব না। ধনমদে মত্ত হয়ে এইভাবে দরিদ্রকে শোষণ করবেন আপনারা। আপনার এই জঘন্য কুৎসিত রূপনাম আমি দেশের মানুষকে জানিয়ে দেব। তার অস্ত্র আমি চিৎকার করে বলবো, ভোলাসেন জর্জর, ভোলাসেন জালিয়াত, ভোলাসেন পরঞ্চমান। পথের মানুষ দেখলেই রাস্তার বেওয়ারিশ কুকুর শুধু ঘেউ ঘেউ করে, বুঝলে? আপনি জর্জর, আপনি জালিয়াত, আপনি Shut up, son of a bitch! Get out! I say get out! নইলে আমি তোমাকে লাথি মেরে দূর করে দেব এখান থেকে। Get out! টাকার জুড়ে দিনকে তোমরা রাত করছো ভোলাসেন, কিন্তু চিরদিন এইভাবে চলবে না। ইতিহাস বদলায়, বদলাবে। বিংশ শতাব্দীর জাগ্রত যৌবন আজ আর ঘুমিবেই। এখনো চুপ করে আছো? লাথি মেরে যেন ওটাকে দূর করে দাও। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখান থেকে তুমি চলে যাও। না, আমি যাব না। আমি কৈফিয়ত চাই। কেন আপনি আমার লেখা নিজের নামে ছাপালেন? কৈফিয়ত? দাঁড়া, দিচ্ছি কৈফিয়ত। লালা, এই লালা! লক্ষ লক্ষ মানুষকে সর্বহারা করে হাজার হাজার মেহনতি জনতার মুখের অন্ন কেড়ে নিয়ে কাজ হয়েছে লক্ষপতি। কিন্তু হুঁশিয়ার বেঈমান, দিন তোমাদের ঘরে আসছে। এই কুকুরটাকে বাড়ির বাইরে বার করে দাও। না, উপযুক্ত জবাব না নিয়ে আমি যাব না। তবে আরাম কর, আমাকে তুমি চেনো না। সাবধান, সাবধান নেশি জালিয়াত। তোমাদের মতো ধনীদের এই স্বৈরাচারী নীতি দেশের জনতা বেশি দিন বরদাস্ত করবে না। দিন আসছে ঘোলাসেন, সেদিন ঘনি আসছে, সেদিন তোমাদের ঘনি আসছে। একটা স্ত্রীর বেকারের স্পর্ধা তো কম নয়। তোমাকে
এটাই হচ্ছে দুনিয়ার রীতি, বুঝলে মা? ভালো কিছু করতে গেলে তার পেছনে লাগে, বুঝলে? এই মাসে ছিন্ন পথে যে উপন্যাসটা বেরিয়েছে সত্যি কি সেটা ওর লেখা? এই মা শোন, ওই চেহারাটা দেখে ওকে কি লেখক বলে মনে হয়? আমি তো মনে করেছিলাম রাস্তার একটা ভিখারি। উপন্যাসটা তাহলে তোমারই লেখা। হ্যাঁ মা, লেখাটা কিন্তু অদ্ভুত হয়েছে। ইতিপূর্বে সিনেমার কোম্পানির লোক ওটা চিত্র সত্য কেনবার জন্য আমাকে পত্র দিয়েছে। আনন্দ হচ্ছে আমার, তোমার গল্প ছবি হবে। আর টাকা অনেকেরই আছে, কিন্তু সাহিত্যিক হবে চারটিখানি কথা। হ্যাঁ ড্যাডি, আজ কিন্তু তোমার সঙ্গে আমি খুব ঝগড়া করবো, খুব ঝগড়া করবো। আজ না কেন রে মা, কেন কেন হয়েছে তোরা? তুমি যে দেখো এই কথাটি আমাকে একটিবারও কেন বলো নাই? পাগলি বেটি। এখন তুমি কি লিখছো বলো? বলো না কি লিখছো? লিখবার সময় কোথায় মা? দেখছিস তো চারিদিকে জড়ি আছে, দুটো ঔষধের কারখানা, একটি জুট মিল, তার উপর মাসিক সম্পাদনা। লিখবো কখন, সময় কোথায় মা? ওসব কাজ তুমি বাদ দাও দেখি। লিখতে তোমাকে হবে, তোমাকে দিকপাল সাহিত্যিক হতে হবে। মনোজ সেন, সুবোধ ঘোষ, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো তোমাকেও বিখ্যাত হতে হবে। কিন্তু মা ড্যাডি না, এর মধ্যে কোনো কিন্তু নেই। লিখতে তোমাকে হবে। আমি বন্ধু বান্ধবের কাছে বুক ফুলিয়ে বলবো, মাই ফাদার ইজ এ গ্রেট নভেলিস্ট। তুমি আমার কথা রাখবি ড্যাডি। ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাক কি করা যায়। ঠিক আছে, এদিকে দেখা যায়। হুজুর, সিনেমা কোম্পানির লোক এসেছে। এই বসতে দে আর বলে দে আমি আসছি। যা যা। ঠিক আছে হুজুর। হ্যাঁ যা। কি আনন্দ হচ্ছে আমার ড্যাডি, তোমার গল্প ছবি হবে। ও মাই গড, কি ভালো লাগছে আমার। আচ্ছা শোন, চল কথাবার্তাটা পাকা করে নি, চল। ও ড্যাডি, শোনো না, শোনো না, আমি বলো, তোমাকে একটা কথা বলো, বলছি। বল, বল। তুমি যেন আবার বেশি টাকার জন্য জিদ ধরো না। ওরা যা দেন তাতেই তুমি রাজি হয়ে ঠিক আছে মা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার লক্ষ্মী ড্যাডি। টাকার আমার জন্য, গলের এই শোন, আমার টাকার ড্যাডি। জন্য কি নামটাই হলো আসল। চল চল চল। বেয়াই মশাই কান্তিকে উপস্থিতিকে তাড়িয়ে দিয়েছে। আগে হ্যাঁ কর্তা বাবু, ভোলা বাবুর অবশ্য কোনো দোষ নেই। একটা বছরের মধ্যে একটা কানাকড়িও ঠেকায়নি। মুফতি আর কে কাকে সবাই যে বলুন, আমি হলে গটি বাটি শুদ্ধ করে রাখতাম। কাজটা ভালো করে নি বেয়াই। আগে কান্তি ওর একদিন বিজনেস পার্টনার ছিল, কেউ না জানলেও আমি তো জানি। উল্টো পাল্টা হিসাব দেখিয়ে 2 বছরের মধ্যে কারবারটা ডোকে তুলে দিলে। এই শুনছো? হ্যাঁ, বেয়াই মশাই চিঠি লিখেছে, বৌমা নাকি এখানে আসবে না। কেন? আমাদের এখানে বই নেই, পুকুরে স্নান করতে হয়, হাজার রকমের অসুবিধা। আমি তখনই তোমাকে নিষেধ করেছিলাম, ওর বিয়ে ওখানে তুমি দিও না, কনভেন্টে পড়া মেয়ে আমার দরকার নেই। কি মুশকিল তুমি বুঝতে পারছো না? ভোলা সেনের ওই একটি মাত্র মেয়ে, সম্পত্তি আছে কোটি কোটি টাকার। বিয়ের বর্তমানে সবকিছু তো তারাই পাবে না, কি বলো? টাকাই পাবে, ঘরের লক্ষ্মী পাবে না। ছেলের বিয়ে দিয়ে মানুষ কত শান্তি করে, আর আমার কপালে সুখ নেই। বিয়ের পরে বাপের বাড়িতে গিয়ে উঠলো, এখন বলছে ওর ওখানে চলে যাবে। আগে শহরের মেয়ে এমএ পাস, একটু স্বাধীন চেতা তো হবেই না, কি বলেন কর্তা বাবু? আপনি আপনার যুক্তিতে এই বিয়েটা হয়েছে, নইলে ভোলা সেনের মতো একটা চামারের মেয়ে এই রায়বাড়ির বউ হয়ে আসতে পারতো না। মোটা রকম দালালি খেয়ে আগে আমি আপনি আপনি মনে ভেবেছেন আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। ঘটকালি বাবদ আপনি 2000 টাকা পেয়েছেন। আশ্চর্য!
আমি আপনার পা ছুঁয়ে বলছি, একটা পয়সা আমি যদি নিয়ে থাকি তা হবে গু রক্ত ব্রহ্ম রক্তের সমান। আমি শুধু আপনাদের ভালোর জন্যই। মেসো মশাই, দেবু কি হয়েছে? দেবু কি হয়েছে? দেবু সাবু কি? না বড় মা, সে কি? কি? কান্তি তো গত পরশুদিন আমার কাছে এসেছিল কিছু সাহায্যের জন্য। আগে হ্যাঁ কর্তা বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ গল্প করেছিলেন, ছেলেরা মানুষ হলো না নায়ক বসাই। এমন সৎ মানুষটা অকালে চলে গেল। কান্তি আমার কাছে কিছু সাহায্যের জন্য এসেছিল। আমি যদি গুনাহ করে বুঝতে পারতাম এই দেখাই আমার সঙ্গে শেষ দেখা হবে। আমি ভাবছি শুধু হতভাগী সাবিত্রীর কথা। জীবনটা ওর দুঃখেই কেটে গেল, সুখের মুখ আর দেখতে পেল না। কি হয়েছিল রে দেবু? সেই পুরনো শোক পক্ষাঘাত। আপনাদের ওখান থেকে রওনা হয়ে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারিনি। পথের মাঝে তোমাকে সান্ত্বনা দেবার ভাষা আমার জানা নেই দেবু। তবুও বলছি, মা বাবা কারো চিরদিন থাকে না। তোমার বাবা রোগ যন্ত্রণায় ভুগছিল, এ অবশ্য ভালোই হয়েছে। আগে হ্যাঁ কর্তা বাবু, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। সাবু বুঝি খুবই ভেঙে পড়েছে, তাই না দেবু? হে বড় মা, বাবা মারা যাবার পর দুটো দিন এক ফুটা জল পর্যন্ত মুখে দেয়নি মা। শুধু বলছে, নিষ্ঠুর বিধাতা কি করলেন রে দেবু, কি পাবেন এই জীবন যন্ত্রণা। ভেঙে পড়াই স্বাভাবিক। সমস্ত আত্মীয় স্বজনকে উপেক্ষা করে, বাবার নিষেধ অমান্য করে শান্তিকে বের করেছিল সাবু। আমার মনে হয় সরোজ, তোমার একবার শান্তির কাছে যাওয়া দরকার। আর কিছু না হোক মৌখিক সান্ত্বনা তো দিতে পারবে না মিশু মশাই, মা বোধ হয় বড় মার সঙ্গে দেখা করবে। কেন? কেন? মা বললে ওরা বড় লোক, টাকার অহংকার, ওরা মানুষকে মানুষ বলে গণ্য করে না। দেবু, হে বড় মা, আমাকে বলে তুই বড় মার কাছে যেতে পারবি না। দেবু, আমি লোকের কাছে ভিক্ষে করে আমি শেষ কিছু সম্পূর্ণ করব, তবু ধনী আত্মীয়ের কাছে হাত পেতে দাঁড়াবো না। এমন কথা বলতে পারলো সাবিত্রী? হে বড় মা, যা হবার হয়ে গেছে, ও নিয়ে আর মন খারাপ করো না। এখন যারা ওতে শুদ্ধ হতে পারে তার ব্যবস্থা করো। ভোলা বাবু নাকি তোমাদেরকে বস্তি থেকে তাড়িয়ে দিয়েছে? না মানে আমি ঠিক। অরুণের শ্বশুরটা হচ্ছে একটা চামার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। 1 বছরের বাড়ি ভাড়া না হয় বাকি পড়েছে, তাই বলে ওদেরকে তাড়িয়ে দেবে? তুই যে ওদের 40,000 টাকা মেরে খেলি তার বেলায়। ওসব কথা তুমি বাদ দাও, কিন্তু কান্তির শ্রাদ্ধের কি করা যায় তাই বলো। শান্তির এই শেষ কাজ, বেজে ঘটা করে শ্রাদ্ধ শান্তি করতে হবে, নইলে লোকে বলবে ওরা না হয় গরিব, কিন্তু বন ভগ্নিপতি তো গরিব নয়। তাহলে 1000 দেই নাকি বলো? বেশ, তাই দাও। যাও তো মহিতোষ, সেরেস্তা থেকে 5000 টাকা দেবুকে দিয়ে দাও। আচ্ছা এসো দেবু। নায়েব কাকা, নায়েব কাকা, আসি বড় মা। চলি এসো এসো বাবা, এসো। অরুণকে একটা চিঠি দেওয়া দরকার নাকি বলো? না, কোনো প্রয়োজন নেই। তুমি বুঝতে পারছো না? আরে বেবে, তার বাবার কথা লিখবো না, লিখবো যে তোমার এক মেশো মারা গেছে। আমি বুঝতে পারছি না এসব কথা অরুণকে জানাবার কি দরকার।
কি মুশকিল? ওর অসুখটা কিসের অসুখ? মেসো মারা গেলে কেউ অসুখ হয় নাকি? যত সব অনাথ সৃষ্টি কথা। তোমাকে চিঠি লিখতে হবে না, যা লিখবার আমি লিখবো। আচ্ছা ঠিক আছে, কিছু করতে হবে না। সরোজ যাই বলুক, ন্যায় তো ধর্ম তো অরুণ কান্তির ছেলে, লেখাপড়া করে নিয়েছি ঠিকই, কিন্তু গোত্রান্তর তো হয়নি। বুঝতে পারছি না কি আমার করা উচিত। ওদিকের কাজকর্ম সবকিছু বুঝে নিয়েছেন তো মাসিমা? হ্যাঁ মা। বেলা 10টার মধ্যে আপনাকে রান্না বান্না শেষ করতে হবে, কারণ সাহেব খেয়ে দে 11টার সময় কোর্টে যায়। মেজাজ কেমন মা? মানে রাগী নন তো? না না, একেবারে মাটির মানুষ, এতটুকু অহংকার নেই। একদিন কি হয়েছিল জানেন? মাছের ঝোলে নুন দেওয়া হয়নি, তারপর তাই খেয়ে দে দিব্যি সাহেব কোর্টে চলে গেলেন, কিছু বললেন না। বাবা খেতে বসেই বললেন, চিৎকার দিয়ে বললেন, এ কি করেছিস হতচ্ছাড়ি, এ কি করেছিস? মাছের ঝোলে নুন দিসনি, এই অখাদ্যগুলো তুই সাহেবকে খাইয়েছিস, নির্ঘাত আজ আমার চাকরি খেয়ে দেবে। তারপর বাবাও কোর্টে বেরিয়ে গেলেন। আমি কান্নাকাটি করে না খেয়ে শুয়ে পড়লাম। বিকেলে সাহেব এসে সে কথা শুনে সে কি হাসি! কি মানুষ, হাকিম বলে মনেই হয় না। আমার এক ছেলেও হাকিমের কি বললেন? আপনার ছেলে হাকিম? না না, মানে না, আমার ছেলে ঠিক নয়, আমার দিদির ছেলে। ও তাই বলুন, আমি ভাবলাম হাকিমের মা এসেছে বুঝি রাধুনির কাজ করতে। তা কোথায় আছে আপনার বোনপো? তা তো জানি না মা, অনেক দিন হলো তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না। নাম না বলতে পারলে হবে কি করে? তাছাড়া মাসিমা, আপনার ওই হাকিম বোনপো হয়তো আপনাকে দেখে এখন চিনতেই পারবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা। আমার কচি হয়তো আমাকে এখন চিনতেই পারবে না। থাকলোই বা রক্তের সম্বন্ধ, রাস্তার ভিখারিকে বড় লোকেরা আত্মীয় বলে কোনোদিন স্বীকারই করবে না। কথাটা বলাই আমার ভুল হয়েছে মা। নীলা, নীলা, তোমার সে ভদ্রমহিলা কি এসেছেন? হ্যাঁ, এই যে ইনিই কাজ করবেন। তা দেখুন, আমি কিন্তু ঝাল মশলা একটু বেশি খাই। এই শ্রীমতীর মতো তরকারিতে মিষ্টি দেবেন না। ও মা, আপনি তো ভারী মিথ্যা কথা বলতে পারেন। আমি বুঝি তরকারিতে চিনি ঢেলে দাও। এখন তো সে কথা বলবেনি, রান্নার লোক এসেছেন কিনা? নীলা, আমার মনে হয় সমস্ত কাজ উনি একা পেরে উঠতে পারবেন না। চেহারা দেখে মনে হচ্ছে নেহাত দায়ে পড়ে কাজ করতে এসেছেন। আচ্ছা, বাড়িতে আপনার কে কে আছেন? দুটো ছেলে আর অসুস্থ স্বামী। আপনার ছেলেরা কিছু করেন? বড়টি বিয়ে পাশ করে বেকার হয়ে বসে আছে, আর একটি নেহাতি নাবালক। কিন্তু এই সামান্য মাইনেতে কি করে চলবে আপনার? বাড়ি কি নিজেদের নাকি ভাড়া বাড়ি? বস্তিতে থাকি। আপনি বরং এক কাজ করুন, আমার আউট হাউসে অনেকগুলো ঘর খালি পড়ে আছে, আপনি সবাইকে নিয়ে এখানে চলে আসুন। আপনার খোকা পড়াশোনা করে ক্লাস 5-এ উঠেছিল, আর পড়াতে পারিনি। আচ্ছা ঠিক আছে,
আপনার খোকা সকালে আমার হাট বাজারটা করে দেবে, আর দুপুরে স্কুলে যাবে, আর রাত্রে পড়বে নীলার কাছে। এর ধরুন না হয় আপনাকে গোটা 10 টাকা বেশি দেবো। আপনার এই ঋণ আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না বাবু। আমার মতো দুর্ভাগিনী